শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী আইটি ফাউন্ডেশনের HTML এর তৃতীয় ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম। গত ক্লাসে আমরা HTML এর বেসিক কয়েকটা ট্যাগ সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা আরও কয়েকটা ট্যাগ সম্বন্ধে জানব। যেমন বেসিক HTML এ যাই, ক্লাস 3-তে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করব। গত ক্লাসে আমরা যা যা শিখেছিলাম সেটা একটু দেখে নিই। যেমন আমরা হেড, HTML হেড, টাইটেল, বডি, বি, H1 থেকে H6 এইগুলো শিখেছিলাম। আজকে আরও কয়েকটা ট্যাগ শিখব। তার আগে কয়েকটা ট্যাগ শেখার আগে আমাদের অ্যাট্রিবিউট সম্বন্ধে ধারণা নিতে হবে। যেমন অ্যাট্রিবিউট জিনিসটা কি আমরা আগে জেনে নিই। যেমন অ্যাট্রিবিউট বিষয়টা এইরকম, যেমন মনে করেন আপনার কম্পিউটারে মনিটর আছে, তো মনিটর ট্যাগ দিলে সাপোজ মনিটর আসবে, কিন্তু মনিটর কি কালার নেবেন, এই মনিটরের মধ্যে দেখেন কালার বিষয়টা জড়িত হচ্ছে। তো কি কালার নেবেন অথবা মনিটরের সাইজ কি নেবেন, এই যে বাড়তি বিষয়গুলো, তো ওই বাড়তি বিষয়গুলো অ্যাট্রিবিউটের মধ্যে উল্লেখ করে দিতে হয়। তো অ্যাট্রিবিউট লেখার নিয়মটা কেমন আগে দেখে নেন। আমি আগের ফাইলের সাথেই কাজ করতেছি। যেমন এখানে একটা ট্যাগ নিলেন, ট্যাগটা শেষ করলেন, এখানে এমনি হ্যালো লিখলাম। আসলে ট্যাগ বলে কিন্তু কোনো ট্যাগ নেই, ট্যাগ নামে কোনো ট্যাগ নেই, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তো অ্যাট্রিবিউট লিখবেন কিভাবে? ট্যাগের নামের শেষে স্পেস দিয়ে অ্যাট্রিবিউট ইজুকাল ডাবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে। এটা থাক, আপনারা যারা HTML এই ফাইলটা নিয়ে যখন কাজ করবেন তখন এই কোডটা থাকলে আপনাদের হয়তো সুবিধা হইতে পারে। এবং আমরা জানি যে ইনভ্যালিড ট্যাগের ভিতরে যে লেখাগুলো থাকে, ইনভ্যালিড ট্যাগে কোনো রেজাল্ট শো করবে না, জাস্ট হ্যালো লেখাটাই শো করবে। তো এটা আমরা প্রথমে দিয়ে রাখি, জাস্ট আপনাদের দেখানোর জন্য, অন্য কোনো কাজ নেই। সেভ। আচ্ছা, আরও কিছু কিছু ট্যাগ আমরা সহজ কিছু ট্যাগ শিখব। যেমন আমরা হেডিংয়ের জন্য হেডিং ট্যাগ H1 2 3 4 5 6 এগুলো ইউজ করেছি। প্যারাগ্রাফ বলে একটা ট্যাগ আছে, পি ট্যাগ। এখন পি ট্যাগটা জানবো। পি ট্যাগ এবং পি ট্যাগের প্যারেন্টস কিন্তু বডি। এই সবগুলো ট্যাগ, এগুলো সবগুলোরই প্যারেন্টস কিন্তু বডি। মানে এটার প্যারেন্টস যদি বডি হয়, এটার প্যারেন্টস যদি বডি হয়, তাহলে এই ট্যাগগুলো কিন্তু পরস্পর ভাই ভাই বলা চলে, ভাই ভাইয়ের মতো। তো যাই হোক, এই জন্য আমি এখানে আর নতুন করে ট্যাব দিইনি। এর ভিতরে যদি কোনো কিছু লিখতে চাইতাম তাহলে ট্যাব দিতে হতো। তো পি ট্যাগের ভিতরে আমি কোনো লেখা দিলাম, জাস্ট এমনিতে আমি কিবোর্ড চাপতেছি। H1 মানে হেডিং ট্যাগগুলোর যেমন একটা বিল্ট ইন বৈশিষ্ট্য আছে। হেডিং ট্যাগগুলোর বিল্ট ইন বৈশিষ্ট্য আমরা জেনেছিলাম। লেখা অটোমেটিক বোল্ড থাকে, উপরে নিচে জায়গা থাকে, লেখার একটা নির্দিষ্ট সাইজ থাকে। তো পি ট্যাগের কিন্তু এরকম একটা বৈশিষ্ট্য আছে। এই ট্যাগের একটা বৈশিষ্ট্যই হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, স্বতন্ত্র লাইনে থাকবে প্লাস উপরে নিচে জায়গা রাখবে। তো দেখি কি ঘটনা ঘটছে। আমি এটাকে ব্রাউজার দিয়ে শো করি। এই যে পি ট্যাগের জন্য আমরা এই লেখাগুলো পেয়েছি। আমরা যদি এখানে আরেকটা পি নেই, আমরা দেখি, আমি আরেকটা পি নেব। আমি আগেই বলেছি পি ট্যাগের বিল্ট ইন বৈশিষ্ট্য উপরে নিচে জায়গা নেই। তো এখানে দেখি এই পি আর পরের পি এর মধ্যে কোনো জায়গা নেই কিনা। রিফ্রেশ দিলেই হবে। দেখেন এখানে একটা জায়গা নিয়েছে, মানে একটা স্পেস, এক লাইন ফাঁকা রাখছে। মানে প্রত্যেকটা পি কিন্তু এক লাইন ফাঁকা রাখে না, প্রত্যেকটা পি এক লাইনের অর্ধেক ফাঁকা রাখে। তো উপরের পি অর্ধেক আর নিচের পি অর্ধেক, দুইটা মিলে একটা লাইন ফাঁকা রেখেছে। তো পি আমরা এইভাবে দিতে হয়। সাধারণত পি ট্যাগটা ইউজ করা হয় কোনো টেক্সটের প্যারা ইউজ করার জন্য। যাই হোক, আমি অ্যাট্রিবিউট আলোচনা শুরু করেছিলাম, অ্যাট্রিবিউটটা দেখি। যেমন মনে করেন যে বডিতে আমি একটা অ্যাট্রিবিউট দেব।
সাপোজ বডি এখন আমি যেমন ওই যে মনিটরের উদাহরণ দিয়েছিলাম, মনিটরের কালার। তো বডিতে ব্যাকগ্রাউন্ডে কালারের জন্য একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট লেখার নিয়মটা আরেকবার দেখে নেন, মানে শুনে নেন। সেটা হচ্ছে ট্যাগ নেমের পরে স্পেস দিয়ে অ্যাট্রিবিউট ইজিক্যাল ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু। তো একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বিজি কালার, COLOR, ইজিক্যাল চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু, মানে ভ্যালুটা হচ্ছে বিজি কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে, আমি সাপোজ রেড দিলাম। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখি রেড আসে কিনা। এই যে দেখেন রেড আসছে। এখানে যদি আপনি ইচ্ছে করলে গ্রিন কালার দিয়ে দিতে পারেন। এভাবে প্রত্যেকটা জিনিসে অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারেন। যেমন আমি এই পিতে অ্যাট্রিবিউট দেব। দেখেন এই পিটা একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন বাম পাশের লাইনগুলো কিন্তু সমান আছে, ডান পাশে কিন্তু সমান নাই। আমি এমএস ওয়ার্ডের উদাহরণ আবারও আনবো। এমএস ওয়ার্ডে যদি আপনি কোনো লেখা লিখেন, এই পর্যন্তই থাক। তো এমএস ওয়ার্ডের দেখেন আমরা অ্যালাইন বলে আমরা একটা অপশন ইউজ করেছিলাম। যেমন এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা রাইট অ্যালাইন, এটা জাস্টিফাই, এটা সেন্টার। তো এমএস ওয়ার্ডের লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে লেফট অ্যালাইন ডিফল্ট দেয়াই থাকে। আপনারা যদি রাইট অ্যালাইনে ক্লিক করেন, দেখেন ডান দিকে সমান হবে, বাম দিকে অসমান। আবার সেন্টার দিলে হচ্ছে কি প্রত্যেকটা লাইন মাঝখান থেকে শুরু হবে। যেমন ইন্টার দিয়ে যদি আপনি কোনো লেখা শুরু করেন, দেখেন মাঝখান থেকে শুরু হবে। আসলে সেন্টার লাইন দিলে প্রত্যেকটা লাইনকে মাঝখান থেকে কাউন্ট করা হয়। তো এইভাবে। আর জাস্টিফাই দিলে দেখেন কি ঘটে, আমি নিচের অংশটুকু মুছে দিই। আপনি যদি এখানে জাস্টিফাই দেন সিলেক্ট করে, দেখেন দুই দিকেই সমান করবে। তো আমরা অ্যালাইনের মধ্যে আমরা অ্যালাইন বলে একটা অ্যাট্রিবিউট আছে। যেমন একটু আগে আমরা বিজি কালার অ্যাট্রিবিউট ইউজ করেছি, এখানে পিতে অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করবে, ALIGN, অ্যালাইন ইজিক্যাল ডাবল কোটেশনের মধ্যে আমার ভ্যালু দিতে হবে। আমি অ্যালাইনের আমি এমএস ওয়ার্ডে 4টা অপশন দেখেছি, লেফট, সেন্টার, রাইট আর জাস্টিফাই। তো এইটাও আপনি এখানে এই কাজগুলো করবে। যেমন রাইট যদি দিই, RIGHT, রাইট, দেখেন আমি রাইট দিয়েছি কিন্তু প্রথম পিতে, এই পিতে। তাই দেখেন, সরি, F5 রিফ্রেশ দিলাম, দেখেন এই পি কিন্তু ডান দিক থেকে সমান হয়েছে। আর নিচের পি কিন্তু ডিফল্টভাবে বাম দিক থেকেই সমান থাকে, বাম দিকে সমান আছে। আপনি ইচ্ছা করলে এই অ্যালাইনটা সেন্টারও করে দিতে পারেন। এমএস ওয়ার্ডে যেভাবে সেন্টার অ্যালাইন দেওয়া যায়, এখানেও আপনি সেন্টার অ্যালাইন দিতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা লাইন মাঝখান থেকে শুরু হবে। আপনি ইচ্ছা করলে জাস্টিফাই দিতে পারেন। জাস্টিফাই দিলে কি হবে, আমরা একটু আগেও দেখেছি যে দুই দিকেই সমান হবে। এই হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। আমরা দুইটা অ্যাট্রিবিউট শিখলাম, একটা হচ্ছে বিজি কালার অ্যাট্রিবিউট আর আরেকটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। এই অ্যালাইন অ্যাট্রিবিউট কিন্তু আপনার হেডিংয়েও কাজ করবে। যেমন হ্যালো বাংলাদেশ, প্রথম যে হ্যালো বাংলাদেশটা লেখা আছে, এটাতে আপনি মনে করেন অ্যালাইন অ্যাট্রিবিউট দেবেন, ALIGN, অ্যালাইন ইজিক্যাল ডাবল কোটেশনের মধ্যে আমার ভ্যালু দিয়ে দিতে হবে। আমি মনে করেন রাইট দিলাম। আরেকটা জিনিস ভালো করে মানে মনে রাখেন যে অ্যালাইন অ্যাট্রিবিউটটা সেখানেই কাজ করবে যে ট্যাগের বিল্ট ইন বৈশিষ্ট্যতে একটা স্বতন্ত্র লাইন আছে। যেমন আমি বলেছিলাম যে মানে হেডিং ট্যাগগুলোর বিল্ট ইন বৈশিষ্ট্য স্বতন্ত্র লাইন থাকবে, আবার উপর নিচ জায়গা থাকবে, অথবা লেখাগুলো বোল্ড থাকে। তো যে ট্যাগের বিল্ট ইন বৈশিষ্ট্যতে আছে যে স্বতন্ত্র লাইন, সেটাতেই অ্যালাইন কাজ করবে। কারণ যেটার স্বতন্ত্র লাইনই নেই, সে তো ডান পাশে জায়গাই পাবে না। যেমন এই বাংলাদেশ লেখাটা আপনার এই বি ট্যাগের মধ্যে আছে, এ তো একটা স্বতন্ত্র লাইনে থাকেই না, তো এর আর ডান পাশে যাবে কি করে? তো এটা আপনি অবশ্যই বুঝলেন যে যা অ্যালাইন অ্যাট্রিবিউটটা সেখানেই কাজ করবে যেটার বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র লাইনে থাকে, শুধু সেখানেই কাজ করবে। যেমন বিজি কালার কিন্তু শুধু বডিতেই কাজ করবে, অন্য কোথাও হয়তো কাজ করবে না। তো এরকম অ্যাট্রিবিউটের মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যে সবগুলো অ্যাট্রিবিউট আবার সব জায়গায় কাজ করবে না। আর কোন অ্যাট্রিবিউট আসলে কোথায় কাজ করবে, এটা আপনার আলাদা করে মুখস্থ করতে হবে না, এমনিতেই বুঝতে পারবেন। কারণ অনেক দিন ধরে যদি আপনি HTML এ কাজ করেন, তখন এমনি বুঝে যাবে না এটার অ্যাট্রিবিউট অ্যালাইন অ্যাট্রিবিউট কাজ করবে। যেমন আমরা যদি এটা জানি যে H1 ট্যাগ
বিল্ট ইন বৈশিষ্ট্য হচ্ছে একটা স্বতন্ত্র লাইনে থাকে, তার মানে এটা ডান দিকে যাওয়ার অপশন ব্যাপার স্যাপার থাকতে পারে। কিছু যেটা ডান মানে স্বতন্ত্র লাইনেই থাকে না, সেক্ষেত্রে তো ডান দিকে যাওয়ার কোনো ব্যাপারই নেই। তো অ্যালাইন অ্যাট্রিবিউট আমরা দেখলাম। এরপরে আর কিছু অ্যাট্রিবিউট এখানে দেখা যেতে পারে। আচ্ছা, অ্যাট্রিবিউট বিষয়টা আমরা মনে হয় মোটামুটি বুঝেছি। এখন আমি আরেকটা নতুন ট্যাগ দেখাই। যেমন এমএস ওয়ার্ডের ক্ষেত্রে আমি সবসময় এমএস ওয়ার্ডের উদাহরণ দিয়েই কাজ করি, এটা সুবিধা হয় অনেকেরই। যেমন দ্য লিস্ট অফ ডিস্ট্রিক্টস, স্পেলিংটা হয়তো ভুল হয়ে গেছে। যেমন রাজশাহী, ইটিসি। তো এইরকম ক্ষেত্রে আমরা কি করি, এমএস ওয়ার্ডে বুলেট দিই। এই যে এটা লেখা আছে বুলেটস, এটা হচ্ছে নাম্বার। তো এইচটিএমএল এর ক্ষেত্রে এই কাজটা আপনি কিভাবে করবেন? এইচটিএমএল এর ক্ষেত্রে এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, দুইটা ধরন আছে। যেমন নাম্বারিং দিলাম। তো এখানে দেখেন এগুলো হচ্ছে বুলেটিং আর নিচেরগুলো হচ্ছে নাম্বারিং। তো এইচটিএমএল এর ক্ষেত্রে এগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট আর এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। আমি আপাতত আনঅর্ডার লিস্টের উদাহরণটাই দেখব। তো আনঅর্ডার লিস্টের জন্য, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে পুরোটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর লিস্টের মধ্যে প্রত্যেকটা অবজেক্ট এগুলো হচ্ছে লিস্ট আইটেম, এগুলো কিন্তু লিস্ট আইটেম। তো আমি মনে করেন এই জিনিসটাই এইচটিএমএল এ শো করতে চাচ্ছি বা বানাইতে চাচ্ছি, সেক্ষেত্রে পুরোটাকে আমার নিতে হবে আনঅর্ডার লিস্টের মধ্যে, এবং এই রাজশাহী, নাটোর, যশোর, বরিশাল এগুলোকে নিতে হবে আমার লিস্ট আইটেম ট্যাগের মধ্যে। তো আমি যাই এখানে যে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ আছে। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার এল এ লিস্ট। পুরোটাকে আনঅর্ডার লিস্টের মধ্যে নিলাম। এই লেখাটা কোনো ট্যাগের মধ্যে নাই, আমি এগুলোর ক্ষেত্রেই বলেছিলাম লিস্ট আইটেম ট্যাগ বলে ট্যাগ আছে, কিন্তু এটার জন্য আমি কোনো ট্যাগ দেব না। দেখেন ইউএল ট্যাগের মধ্যে আমি সরাসরি লিখতে চাচ্ছি, যেহেতু এটা প্যারেন্টস এবং চাইল্ড কোনো কিছু লিখতে চাইলে একটা ট্যাব দিতে হবে। ট্যাব দিলাম, এখানে দেব হচ্ছে দ্য লিস্ট অফ ডিস্ট্রিক্টস। আচ্ছা, পুরা লিখলাম না। আর এই প্রত্যেকটা অবজেক্টকে আমি লিস্ট আইটেম ট্যাগ বলে ট্যাগের মধ্যে রাখবো। এলআই লিস্ট আইটেম। এলআই তে হচ্ছে লিস্ট আইটেম, আর ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এরকম ভাবে আমার যতগুলো লিস্ট আইটেম হবে আমি ততগুলো লিস্ট আইটেম দেব। আমি এখন এইচটিএমএল ফাইলের উদাহরণটা দেখি কেমন হয়েছে। এই যে দেখেন দ্য লিস্ট অফ ডিস্ট্রিক্টস, এই যে এগুলো লিস্ট আকারে আছে। আপনি যদি আনঅর্ডার লিস্ট না করে অর্ডার লিস্ট করেন, আমি এখানে কপি পেস্ট করি, করে মানে আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের ক্ষেত্রটা কিন্তু সেম, শুধুমাত্র দেখেন ক্ষেত্রটা সেম, শুধুমাত্র এগুলোতে নাম্বার আছে, এগুলোতে বুলেটস আছে। কিন্তু অর্ডার লিস্টেও লিস্ট আইটেম আছে, আনঅর্ডার লিস্টেও লিস্ট আইটেম আছে। তো লিস্ট আইটেমটা ঠিকই থাকবে লিস্ট আইটেম, কিন্তু অর্ডার লিস্টের ক্ষেত্রে ওএল। আমরা উদাহরণটা দেখে নিই। এই যে দেখেন এগুলোতে নাম্বারিং চলে এসেছে। এই হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট। বিষয়টা খুবই সহজ, দু একবার প্র্যাকটিস করলেই আপনারা পারবেন। তো আমি অবশ্য এর আগের ক্লাসের সাথেই আমি বিষয়টা অ্যাড করেছি, তো এই জন্য কোডটা হয়তো অনেক বড় মনে হইতে পারে, সমস্যা নেই। আমাদের ফোল্ডারে এই সবগুলোই থাকবে,
পরবর্তী ক্লাসগুলো আমি অবশ্যই নতুন করে করব। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা শিখব টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ তারপরে আর শেখা যায় হচ্ছে টেবিল ট্যাগই আগে মোটামুটি শিখি। টেবিল ট্যাগটাও জরুরি, গুরুত্বপূর্ণ এবং কঠিন আছে। তো আশা করি অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট বুঝতে পারছেন। আমি এমএস ওয়ার্ডের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কোনটা অর্ডার লিস্ট, যেটা হচ্ছে বুলেটিং সেটা আনঅর্ডার লিস্ট, যেটা নাম্বারিং সেটা হচ্ছে অর্ডার লিস্ট। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। যাদের আরেকটা জিনিস, আমরা ট্যাগের বিল্ট ইন বৈশিষ্ট্যগুলো আগের ক্লাসে আমরা শিখেছিলাম, দেখেছিলাম। আজকে নতুন দুইটা ট্যাগ শিখেছি, সেটা হচ্ছে পি ট্যাগ, সরি দুইটা না অনেকগুলোই হবে, ইউএল ট্যাগ, এলআই ট্যাগ। তো পি ট্যাগের বিল্ট ইন বৈশিষ্ট্য কি আমরা জানলাম। পি ট্যাগের বিল্ট ইন বৈশিষ্ট্য স্বতন্ত্র লাইনে থাকবে প্লাস উপর নিচে ফাঁকা রাখবে। ইউএল ট্যাগেরও কিন্তু এরকম বিল্ট ইন বৈশিষ্ট্য আছে, সে স্বতন্ত্র লাইনে থাকবে প্লাস উপর নিচে ফাঁকা রাখবে। এলআই ট্যাগের এরকম বিল্ট ইন বৈশিষ্ট্য নেই। তা আমি এখানে এখন আরো দুইটা ট্যাগ শিখবো, সহজ ট্যাগ বলে আমি এখন দেখাচ্ছি, তাছাড়া দেখাইতাম না। এখানে আমরা দেখি, মনে করেন এই শব্দটার পরে আমি লাইন নিচে দিতে চাচ্ছি, লাইন ব্রেক করতে চাচ্ছি, সেক্ষেত্রে ব্রেক বলে একটা ট্যাগ আছে। এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন, কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর ইন ট্যাগ নেই। ইন ট্যাগ নেই আপনাদের হয়তো এখন আবার নতুন মনে হতে পারে, আমি প্রথম ক্লাসেই বলেছি প্রত্যেকটা ট্যাগেরই দুইটা অংশ থাকে, স্টার্ট আর এন্ড। তো বিআর ট্যাগের কোনো ইন ট্যাগ নেই। তো যেগুলোর ইন ট্যাগ নেই সেগুলোতে এইখানে স্ল্যাশ দিতে হতো HTML4 পর্যন্ত, কিন্তু HTML5-এ এখানে আর স্ল্যাশ দিতে হয় না। এমনকি HTML3-তেও কিন্তু দিতে হতো না। HTML4-এ আপডেট করেছিল তখন দিতে হতো, এখন HTML5-এ আবার দিতে হয় না। তো অবশ্যই আপনারা দেবেন না, কারণ দিলেই এখন খ্যাত মনে হবে, না দিলেই মনে হবে স্মার্ট। কিন্তু আগে এটা যারা দিত না তাদেরকেই খ্যাত মনে হইতো। তো বিআর ট্যাগ দিলে হয় কি, একটা লাইন ব্রেক হবে। দেখি কি হয়, এই যে দেখেন লাইন ব্রেক হয়ে গেছে। তো বিআর এর মতো এরকম আরেকটা ছোট্ট ট্যাগ আছে, সেটা হচ্ছে এইচআর। এইচআর এর ফুল মিনিং হচ্ছে হরিজন্টাল রুলার, মানে একটা দাগ দেবে। যেমন আমি নিচের পি, এই পি এখানে যে নিচের পি এর লেখা, এরপরে একটা রুলার মানে দাগ দেব, সেক্ষেত্রে আমি এখানে একটা এইচআর ট্যাগ নেব। দেখেন এখানে একটা দাগ দিয়েছে। তো এভাবে আমার দাগটা যেখানে যেখানে প্রয়োজন আমি সেখানে সেখানে দিয়ে দিতে পারি। যেমন এখানে আমি যদি একটা দাগ দিতে চাই, দেখেন এখানে একটা দাগ হয়েছে। তো যাই হোক, HTML এর ক্লাস আমরা যতটুকু শিখলাম এতটুকুই শিখি এবং এতটুকু অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করব। এবং এইটা আবারও বলে রাখি, এটা কিন্তু আপনাদের কোনো দরকার নেই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, মানে অ্যাট্রিবিউট লেখার নিয়মটা দেখানোর জন্য এটা লিখে রেখেছি। এটা ভালো করে মনে রাখবেন, এই অংশটুকুর কোনো দরকার নেই। তো আরআই ফাউন্ডেশনের ক্লাসটা এত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যখন প্র্যাকটিস করবেন, যে প্র্যাকটিস করলেন কীরকম কি হইল, কেমন হইল, সেটা আপনি আমাদের গ্রুপে জানাবেন এবং গ্রুপে আমাদের সবার সাথে শেয়ার করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ড্রপ বক্সে একটা অ্যাকাউন্ট খুলে ড্রপ বক্সের মাধ্যমে আপনার ফাইলটা শেয়ার করবেন। আর ড্রপ বক্সে কীভাবে শেয়ার করবেন, আমাদের ড্রপ বক্স নিয়ে যে টিউটোরিয়ালটা আছে সেটা দেখে নেবেন, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।